নমস্কার। আজকের গল্প সুদীপ কাহালির লেখা নিশি। এই গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আর গল্পে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আপনারা এই গল্পটি মন দিয়ে শুনুন। শুনে যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প নিশি। এই মাগি, কাল ভোর দুপুয়াব কালে আমারে ডেকে দিবি। শোবার আগে বউকে বলছিল হারান দিন্দা। হারান ছিল এই অঞ্চলের নামকরা মাঝি। জেলে নৌকার হাল ধরে পৌঁছে যেত সে সমুদ্রের গভীরে। যে সময়টার কথা বলছি তখন মোটর বোট কিংবা স্যাটেলাইটে যোগাযোগ মাধ্যম এসব কোনো কিছুর কথাই এই অঞ্চলের মানুষেরা জানত না। বউ অবশ্য হারানের কথায় অবাক হয়নি। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে দাওয়ার এক পাশে হাঁস মুরগির ঘরের বেড়ার দরজাটা ভালো করে আটকে কেরোসিনের কুপিটা নিভিয়ে দরজা দিয়ে এসে ঈষৎ লজ্জাবনত মুখে হারানের পাশে গিয়ে শুয়ে পড়ে। সমুদ্রে যাবার আগের রাতে ওর সাথে পাগলের মতো সোহাগ করে হারান। আজও তার ব্যতিক্রম হয়নি। তারপর একসময় ভালোবাসার উষ্ণ লাভাস্রোতে মিলে মিশে এক হয়ে যায় দুটো শরীর ও মন। কৃষ্ণ পঞ্চমীর হলদেটে চাঁদটা মরার মুখের মতো উঁকি মারে জঙ্গলের এক পাশ থেকে। দূরে কোথায় যেন শেয়াল ডাকছে। লক্ষ্মীর বড় অদ্ভুত লাগে সেই আওয়াজটা। এরকম কান্না কান্না আওয়াজ করে তো শেয়াল আগে কখনো ডাকেনি। বুকটা ঈষৎ কেঁপে ওঠে। তবুও স্বামীর লোমশ বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে লক্ষ্মী। পৃথিবীতে এর চাইতে নিরাপদ আর শান্তির জায়গা মেয়েদের বোধহয় আর কোথাও নেই। কৃষ্ণ পঞ্চমীর চাঁদটা তখন মাঝ আকাশে। দরমার দেওয়াল দিয়ে মৃদু ঠান্ডা হাওয়া এসে ঢুকছে ঘরের ভিতর। ভাঙা তক্তপোষের ওপর দুই একবার এপাশ ওপাশ করতে করতে ঘুম ভেঙে যায় লক্ষ্মীর। কোথায় যেন মোরগ ডাকছে, অর্থাৎ ভোর হয়ে এসেছে। লক্ষ্মীর মনে পড়ে যায় তার মিনসে আজ সমুদ্রে যাবে। এই ওঠ না। ঘুমের মধ্যেই বার দুয়েক নিজের মনে বলে সে। এবার গা ঝাড়া দিয়ে উঠে বসে লক্ষ্মী। আর শুয়ে থাকলে চলবে না। স্বামীর জন্য মুড়ি পাটালি আর মালসা ভর্তি পুষ্টি ভাত গামছায় বেঁধে দিতে হবে। এত দূরের পথ, ভোরের কালে পেটে কিছু না দিয়ে বেরোলে মুখটা একেবারে শুকিয়ে যাবে তার স্বামীর। কেরোসিনের কুপিটা জ্বালিয়ে ঘরের এক কোণে রাখা মাটির কলসি থেকে এক গ্লাস জল ঢকঢক করে পান করে লক্ষ্মী। এবার তার নজর পড়ে বিছানায়। হারান কোথায় গেল? পর মুহূর্তেই ভাবে হয়তো হারান ওর আগেই ঘুম থেকে উঠে বাদায় গিয়েছে প্রাতঃকৃত্য সারতে। কিন্তু সত্যিই কি তাই? ধীরে ধীরে ভোরের আলো ফুটে ওঠে। হারান কিন্তু আর ফিরে আসে না। লক্ষ্মীর একটু অভিমানী হয়। বিছানায় এত সোহাগ, এত পীড়িতি, সব কিনা মুখেই। মরদটাকে হাড়ে হাড়ে চেনা হয়ে গিয়েছে ওর। শরীরটা একবার পেয়ে গেলে ওর আর কিছুই মনে থাকে না। লক্ষ্মী ঠিক করে হারান সমুদ্র থেকে ফিরে আসলে ওর সাথে আর কথা কইবে না। বাপের বাড়ি চলে যাবে সে। সমুদ্রে যাবার কালে একটা বার তো কই যেতে পারত। এভাবেই মনোকষ্ট নিয়ে এক এক করে দিন কাটে লক্ষ্মীর। রাগের পারদ কিন্তু ইতিমধ্যেই নেমেছে। এখন স্বামীর মঙ্গল চিন্তায় ঘরের ডাগর মোড়কটাকে দিয়ে বনবিবির থানে পুজো দিতে মন চায়। কিন্তু শরীর খারাপের কালে ওখানে যাওয়া যে বারণ।
তাই অবোধ পল্লীবালা প্রতিদিন দুপুরে গেরস্থালির সমস্ত কাজ সেরে এসে পায়ে পায়ে বাঁধের এক কোণে এসে দাঁড়ায়। এক দৃষ্টি চেয়ে থাকে ইছামতির পানে। দূর থেকে বিন্দুর মতো নৌকাগুলিকে আসতে দেখলেই ওর মনটা চঞ্চল হয়ে ওঠে। তারপর ভাটিয়ালি গাইতে গাইতে একে একে নৌকাগুলি পেরিয়ে যায় সাহেব খালের খেয়াঘাট। বুকটা হাও হাও করে ওঠে লক্ষ্মীর। তাহলে কবে ফিরবে তার স্বামী? অবশেষে একদিন দুপুরে মাছ ধরে ফিরে আসে রহিম চাচার নৌকা। খেয়াঘাটে আজ আনন্দের জোয়ার। এতদিন পর বাড়ির মরদদের দেখা পেতে জেলে পাড়ার বউরা পায়ে পায়ে ছুটে এসেছে নদীর ঘাটে। নাক দিয়ে শিখনি ঝরে পড়া বাল বাচ্চাদের মলিন মুখেও আজ হাসির ছোঁয়া। তাদের বাবারা যে ফিরেছে। লক্ষ্মীও আদুল পায়ে কোমরের কাছে শাড়ির আঁচলটা কষে গুজে ছুটে আসে ইছামতির তীরে। জোয়ারের জল ছলাৎ ছলাৎ করে ধাক্কা মারছে মেঠো বাঁধে। আজ তার মিনসের কাছে সে অনেক অভিমান দেখাবে ভেবেই রেখেছিল লক্ষ্মী। সেই সাথে এটাও ভেবেছিল বিকেলে হয়তো হারান নেবুখালীর বাজারে ছুটবে তার জন্য আলতা টিপের পাতা আর কচি কলা পাতা রঙের শাড়ি কিনে আনতে। কিন্তু এ কি দেখছে সে? নৌকা থেকে ঝাঁক বোঝায় মাছ নিয়ে একে একে নামছে শিবু, গোপী, দিনে, মোল্লাপাড়ার আলম আর ওর ছোট ভাইটা। তবে কোথায় ওর মিনসে? দুরু দুরু বক্ষে ভাঙাচোরা নদীর বাঁধ থেকে ছুটে এসে নৌকার চাঙ্গায় নামে লক্ষ্মী। কিরে মা, কিছু কবি? অবাক হয়ে জানতে চায় দাড়িওয়ালা রহিম চাচা। অজানা এক আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে লক্ষ্মীর। সে কথা কইতে পারে না। রহিম চাচা খানিক সময় তার মুখের দিকে চেয়ে লক্ষ্মীর মনের প্রশ্নটা বুঝতে পেরে অবাক হয়ে বলে, তোর স্বামী মানে হারান না? সে তো এবার আমাগো লগে যায় নাই। কেটলির ফুটন্ত বাষ্পের মতো অশ্রু আর যেন বাঁধ মানে না পল্লীবালার নয়নে। এই কদিনে ভালো করে ঘুম নেই, খাওয়া নেই। চোখের তলায় কে যেন নিখুঁতভাবে এক মুচ করে কালি লেপে দিয়েছে। রক্তাল পতায় ঠোঁট জোড়া ফ্যাকাশে হয়ে। একেবারে তেল না পড়ে মাথার চুলগুলো রুক্ষ লালচে লাবণ্যহীন। এক ঝটকায় নৌকা থেকে নেমে সে পাগলের মতো বাঁধ ধরে ছুটতে থাকে। হারান, হারান কোথায় গেলি? হারান, হারান রে। কে আজ সান্ত্বনা দেবে ওকে? বাঁধের গায়ের বাবলা কাটায় রক্তাক্ত হয়ে যায় পা। হাঁটু অবধি অনাবৃত পা বেয়ে নেমে আসছে টকটকে অজানা রক্তের রেখা। বনবিবি তার স্বামীরে কোথায় নিয়ে গেল? মনে পড়ে যায় ঘুমের মধ্যে কে যেন সেই রাতে তার স্বামীর নাম ধরে ডাকছিল। কে সে? না না, এই কিছুতেই হতে পারে না বনবিবি। আমার স্বামীরে তুমি রক্ষে করো। অশ্রুতে ঝাপসা হয়ে যায় চলার পথ। ঘরের উঠানে উনুনের কাঠ বৃষ্টিতে নিভে চাল শলা পাকিয়ে যায়। বিকেল গড়িয়ে সাঁঝের তারা আকাশে ওঠে। লক্ষ্মী তখনও স্বামীর নাম ধরে কাঁপা কাঁপা গলায় বন জঙ্গল আর খাড়ির পানে ডেকে চলেছে। কিন্তু সত্যি কখনো কি আর ফিরে আসবে হারান? সপ্তাহ খানেক পরের ঘটনা। হারানের নিরুদ্দেশের ব্যাপারটা গ্রামের সকলের মাথা থেকে প্রায় বেরিয়েই গিয়েছে। স্বাভাবিক ছন্দে কাটছে তাদের জীবন। রাত তখন অনেক। আকাশের হলদেটে চাঁদটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে এই ম্যানগ্রোভ বনানীর ক্যানভাসে। গাছের পাতা কাঁপিয়ে ফুরফুরে নোনা হাওয়া বয়ে চলেছে।
সেই নোনা হাওয়ায় ভর করে ভেসে আসছে একটা মিষ্টি অথচ নারকীয় ডাক। রাখি, রাখি, একটিবার ওঠো, রাখি। কি একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল রাকিবের। ঘুম ভাঙা চোখে প্রথমটায় সে কিছু বুঝতে পারে না। একটু ধাতস্থ হতেই বুঝল জানলা থেকে ফুরফুরে হাওয়ার সাথে ভেসে আসছে আর একটা ডাক। কে কে তার নাম ধরে ডাকে? রাখি, তোর অনেক কষ্ট, তাই না? একটিবার দোকান খুলে আমার কাছে যায়, তোকে সব দেব। বন্ধ কুঠিরের এপারে রাকিবের মন ব্যাকুল হয়ে উঠল। এ কি, এ তো তার বউয়ের গলা। ওর বউটা ওকে ডাকছে। আজ ৫-৫টা বছর পরে ও আবার ফিরেছে। রাকিবের কুটিরখানা ছিল বাঁধের খুব কাছে। জল ভরা চোখে রাকিব দেখল বাঁধের ওপরে ওর বউটা দাঁড়িয়ে, এলোমেলো হাওয়ায় চুলগুলো উঠছে। ওর বউ ওকে হাত ছানি দিয়ে ডাকছে। এত বছর পর রাকিবের মনে ও শরীরের মরা গাঙে যেন জোয়ার এলো। পরনের লুঙ্গিটাকে কোনো মতে পেঁচিয়ে খালি গায়ে ছুটল সে। বাবলা কাঁটায় পা দুটো ক্ষত বিক্ষত হচ্ছে, তাও তার কোনো হুঁশ নেই। হুঁচট খেয়ে পড়ে যায়, তবুও উঠে দাঁড়িয়ে আবার ছোটে। সামনে সামনে চলেছে ওর বউ। রাকিব থেমে গেলে সেও থেমে যায়। পিছনে ফিরে খিলখিলিয়ে বলে, একটু বছর সবুর করেছিস, আর একটু কর, আমায় আজ পাবি তুই। আয়, আমার সাথে আয়। ওই অমোঘ কণ্ঠ শোনার পর রক্তাক্ত রাকিবের দেহে নতুন করে জান আসে। সে আবার ছুটতে শুরু করে ওই নারীর পিছনে। একটা রাত চড়া পাখি মধ্যরাতের ঘোষণা করে যায়। ছুটতে ছুটতে রাকিবরা একটা ছোট্ট পর্ণ কুটিরের সামনে এসে পড়ে। সারা বাড়িটা জংলা গাছপালায় ভর্তি। ঘরের ভিতর টিম টিম করে একটা মৃত প্রদীপ জ্বলছে। রাকিব বুঝল 5 বছর ধরে তার বউটা এখানেই ছিল, তবুও তাকে জানতে দেয়নি। রাকিব অনেক কিছুই বলতে চাইতো, কিন্তু তাকে বলতে দেওয়া হলো না। কুটিরের মাটির দাওয়ায় রাকিবকে ধাক্কা মেরে শুইয়ে ওর বুকের উপর চেপে বসল ওর বউ। আদরে সোহাগে ভরিয়ে তুলল ওকে। সেই উদ্দাম সোহাগ হয়তো রাকিব জীবনেও পায়নি। এভাবেই চলল সারা রাত। মৃত প্রদীপের আলোয় মিলেমিশে এক হয়ে গেল দুটো শরীর। তবে একটা অদ্ভুত দৃশ্য দেখা দিল। প্রদীপের আলোয় শুধুমাত্র রাকিবের অর্ধশায়িত শরীরটার ছায়া পড়েছে উল্টো দিকের দেওয়ালে। দ্বিতীয় শরীরটার কিন্তু কোনো ছায়া ফুটে ওঠেনি। ক্রমেই রাতের আকাশের বুক চিরে ফর্সা হয়ে উঠল দিগন্ত। রাকিবের ঘোর লাগা ভাবটা এখন অনেকটাই কেটে গিয়েছে। সেই সাথে সে অনুভব করল সারা শরীরে তার অসহ্য যন্ত্রণা। এ কি, এ কোথায় এসে পড়েছে ও? পায়ের ক্ষত থেকে নিঃসৃত রক্ত ততক্ষণে শুকিয়ে লেপ্টে গিয়েছে চামড়ার সাথে। সম্পূর্ণ পা ক্ষত বিক্ষত। ঘোর লাগা ভাবটা খানিকটা কেটে আসতেই বুকের উপর একটা চাপ অনুভূত হলো। ও কি, ওর বুকের উপরে ওটা কে বসে? মুহূর্তে সব মনে পড়ে গেল রাকিবের। ওর বউটা বছর 5 আগে
কলেরায় মারা গিয়েছিল। তাহলে সারা রাত যাকে নিজের বউ ভেবেছে সে অন্য কেউ, বরং সে কোনো মানুষই নয়, অন্য কিছু। এক প্রবল অট্টহাসিতে ফেটে পড়ল সেই নারী। রাকিব উঠতে চেষ্টা করলো, কিন্তু পারল না। এই এক রাতের মধ্যেই ওর চোখগুলো অক্ষি কোঠরে গত হয়েছে, হাত পা একেবারে শুকিয়ে বুড়িয়ে গিয়েছে। এই এক রাতের মধ্যেই কোনো এক অমোঘ শক্তিতে কেউ হরণ করেছে ওর যৌবন। ওইদিকে অট্টহাসি তখনও জারি। ওই নারীর কোমর অবধি ঘন চুলের আড়ালে উকি দিচ্ছে দুটো জল জ্বলে লোভাতুর চোখ। রাকিব দেখল মেয়েটির হাতে ততক্ষণে উঠে এসেছে একটা ধারালো কুঠার। রাকিব চিৎকার করার প্রবল একটা চেষ্টা করল, কিন্তু পর মুহূর্তে সে অনুভব করল সে চিৎকার করতে পারছে না। সমস্ত শব্দ যেন তার মুখের ভেতরই কোথাও হারিয়ে যাচ্ছে, বোবা হয়ে যাচ্ছে যেন। এবার ওই ধারালো কোড়াল নেমে এলো রাকিবের গলা বরাবর। নিমিষে ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। ওই প্রেতনির পণ্য কুটিরের মাটির দাওয়া ভেসে গেল রক্তের স্রোতে। কিছুক্ষণ ছটফট করে একেবারে থেমে গেল রাকিবের মুন্ডহীন দেহটা। দৈনিক বসুমতী 7/3/1966। সাম্প্রতিক অতীতে সুন্দরবনে প্রাকৃতিক বিপর্যয় বা বন্য প্রাণীর কবলে যত মানুষ প্রাণ হারাইয়াছেন, তাহা অপেক্ষা অনেক বেশি মানুষ প্রাণ হারাইয়াছেন অজানা কারণে। কি সেই কারণ, তাহা আজ অবধি কেউ সঠিক রূপে খুঁজিয়া পায় নাই। স্থানীয় মানুষের ধারণা নিশি নামে এক ভয়ঙ্কর অশুভ শক্তির প্রভাব এই অঞ্চলে বর্তমান। তাহারাই রাতে কাহারো গৃহের সামনে আসিয়া তাহার নাম ধরিয়া পরিচিত মানুষের কণ্ঠস্বর নকল করিয়া একবার ডাকিয়া থাকে, এবং সেই ডাকে উক্ত ব্যক্তি যদি গৃহ হইতে বাহির হইয়া আসে, তাহা হইলে উহার আর ফিরিয়া যাইবার পথ থাকে না। নিশির ডাকে সে পৃথিবী হইতে চিরতরে হারাইয়া যায়। গত সপ্তাহে 24 পরগনার জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বিভাগের কর্তারা এই বিষয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে বিগত 10 বৎসর কালের মধ্যে সুন্দরবনে অস্বাভাবিক নিখোঁজ ব্যক্তিদের এক তালিকা রাজ্য সরকারের হাতে তুলিয়া দেওয়া হয়, যাহাতে প্রায় 5000 মানুষের নাম আছে বলিয়া জানা গিয়াছে। মাননীয় জেলা শাসক এই মর্মে জানান, ব্রিটিশ শাসনকালে এই রহস্যজনক নিখোঁজের বিষয়ে তদন্ত করিবার জন্য জনৈক সুদক্ষ পুলিশ অফিসারকে ব্রিটিশ গভর্নমেন্ট নিয়োগ করেন, কিন্তু তদন্ত চলাকালীন সজনেখালি অফিস বাংলো থেকেই তিনিও রহস্যজনকভাবে নিখোঁজ হইবার পর ব্রিটিশ গভর্নমেন্ট আর এই বিষয়ে তদন্তে বেশি দূর অগ্রসর হয় নাই। বর্তমানে সুন্দরবন বিষয়ক মন্ত্রীর পৌরোহিত্যে মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন এই রহস্যজনক নিখোঁজ সংক্রান্ত বিষয় লইয়া এক তদন্ত কমিটি গড়ার জন্য সুপারিশ করেন। জানা গিয়াছে, রাজ্য সরকার এই বিষয়ে দর্শন বিভাগের জনৈক পদত্যাগী অধ্যাপককে দায়িত্ব দিতে বিশেষভাবে আগ্রহী। উক্ত অধ্যাপক মাত্র 5 মাস চাকুরির মেয়াদ পূর্ণ হইবার পরই ভারতীয় দর্শন ও তন্ত্র বিষয়ে গবেষণা করিবার জন্য চাকুরি হইতে অব্যাহতি নেন। এত ব্যক্তি থাকিতে রাজ্য সরকার কেন একজন পদত্যাগী অধ্যাপককে এই কাজের দায়িত্ব দিতে চান? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর দিতে 24 পরগনা জেলার মাননীয় জেলা শাসক সম্পূর্ণরূপে অস্বীকার করেন। খবরের কাগজের রিপোর্টটা মন দিয়ে পড়ে সৌম। সে জানত আজ হোক কিংবা কাল সরকার তাকে এই দায়িত্ব দিতে চাইবে, কিন্তু অতীতে যখন সেই পুঁথিটা নিয়ে মুখ্য সচিবের সাথে আলোচনা করতে চেয়েছিল,
তিনি ওকে সময় দেননি। সৌম্যর সেসব কথা মনে পড়ে যায়। প্রশাসনের অনেক উচ্চ পদস্থ অফিসাররা সেই সময় পাগল বলে তাকে নিয়ে অনেক হাসাহাসিও করেছিল। তাই বাধ্য হয়ে কাজে ইস্তফা দিয়ে গবেষণার কাজে হাত লাগিয়েছিল সে। আজ আবার তার মতামতকেই গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার। সৌম্য আজ মুখিয়ে আছে এই কাজটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে। কিন্তু দেরি হয়ে যায়নি তো? বুকটা একবার যেন কেঁপে ওঠে ওর। দেয়ালে টানানো তারা মায়ের ছবিটার দিকে চেয়ে দুই হাত জোর করে প্রার্থনা করে সৌম্য। মাগো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সফল হতে পারি। সুন্দরবনের এইসব অসহায় মানুষের মুখে যেন হাসি ফোটাতে পারি। জয় মা, জয় মা তারা। ঠিক এই সময় রক্ত জবার মালা থেকে একটা ফুল ছিঁড়ে পড়ে ওর মাথায়। মা তার মানে ওর প্রার্থনা শুনেছেন। মুখটা চকচক করে ওঠে সৌম্যর। আচমকা টেবিলের ওপরে রাখা ফোনটা বেজে ওঠে। এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নেয়। কলটা এসেছে রাজ্যের মুখ্য সচিবের দপ্তর থেকে। হ্যালো, ওকে স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, আই এম রেডি টু গো। দু এক কথা বলে রেখে দেয় সৌম্য। হাতে আর মাত্র 2 দিন, তারপর তাকে রহস্য ভেদ করতে ছুটে যেতে হবে সুন্দরবনের গহনে। ম্যানগ্রোভ অরণ্যের বুকে এমন কি অভিশাপ লুকিয়ে আছে যা প্রতি বছর এতগুলো করে নিরীহ প্রাণ কেড়ে নিচ্ছে? জানতে হবে তাকে। যদিও সে এটাও জানে এই রহস্য ভেদ করতে গেলে তারও হয়তো একই দশা হতে পারে। কিন্তু রহস্য উদ্ঘাটনের এই অদম্য ইচ্ছেই বোধহয় তাকে টানছে সুন্দরবনের ওই গহীন অরণ্যের দিকে। পড়াশোনায় বরাবরই ভালো ছাত্র সৌম্য। দর্শন ও পুরাতত্ত্ব নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর প্রথমবারেই সাফল্যের সাথে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে দর্শনের অধ্যাপনার কাজ পায় সে। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু বাদ সাধল 2 মাস পর। কলেজ স্ট্রিট চত্বরে সেই সময় পুরনো বইয়ের দোকানগুলি রমরমিয়ে চলছে। বহু দুষ্প্রাপ্য পুরনো বই সেখানে পাওয়া যেত। হয়তো টাকা দিয়ে তার দাম কেউ কখনো দিতে পারবে না। সাধারণত কলেজে চাপ না থাকলে প্রতি শনিবার কলেজ থেকে ফিরে সন্ধেটা সৌম্য এই সমস্ত দোকানগুলিতেই ঘুরে ঘুরে কাটাতো। কিছুক্ষণ বইপত্র ঘেঁটে কফি হাউসে খানিকক্ষণ সময় কাটিয়ে হ্যারিসন রোড থেকে ট্রাম ধরে সোজা বালিগঞ্জ ফাঁড়ির বাসায়। সৌম্যর বাবা মা মারা গিয়েছে সেই ছোটবেলায়। একমাত্র আইনজীবী কাকার কাছে সে মানুষ। বিয়ে থাওয়া করেনি কাকা। কিছুদিন আগে তিনিও গত হয়েছেন। কাজেই এত বড় বাড়িতে এখন লোক বলতে শুধু 2টো প্রাণী, সৌম্য ও পুরনো কাজের লোক রঘুদা। অধ্যাপনা শুরু করার মাস 2 মধ্যে কলেজ স্ট্রিটের সেই দোকানগুলির একটি থেকেই রহস্যময় পুঁথিটা সংগ্রহ করেছিল সৌম্য। পুঁথিটা কিভাবে পেল এবং তাতে কি কি বর্ণিত ছিল এই বেলা সেইটা বলে রাখা যাক। সেদিনও অভ্যাস মতো পুরনো বইয়ের দোকানে ঢু মারতে এসেছিল সৌম্য। ঝিরিঝিরি বৃষ্টিতে সন্ধে নেমে এসেছে বেশ তাড়াতাড়ি। কলেজ স্ট্রিট চত্বরের বিজলি বাতিগুলি জ্বলে উঠেছে এর মধ্যেই। তখন হ্যালোজেন বাতির প্রচলন হয়নি, তাই রাস্তার মোড়ে মোড়ে ল্যাম্পপোস্টের মাথায় ঠুলি পড়ানো 100 ওয়াটের বাল্বগুলোর টিমটিমে আলোয় ছিল ভরসা। সেই আলোতে ভালো করে অন্ধকার কাটার পরিবর্তে কেমন যেন আলো আধারি লাগতো পরিবেশটাকেই। ফুটপাতের ওপরেই পুরনো বইয়ের দোকান ইলিয়াসের।
বারবার আসা যাওয়ার সুবাদে সৌম্যকে চিনে গিয়েছে সে। সৌম্য তার দোকানে ঢুকে ইশারায় ইলিয়াসকে কেরোসিনের বাতিটাকে ওপরের তাকের দিকে ধরতে বলে। শেলফের বাঁ দিকের কোনায় রংচটা বিবর্ণ একটা বই। ইলিয়াসকে দিয়ে বইটা পাড়িয়ে পাতা উল্টাতে থাকে সৌম্য। বহুদিনের পুরনো বই, সাহেবী আমলের কোনো এক নামী প্রকাশনীর। লেখকের নামটা দেখে ঈষৎ চমকে যায় সে। লুইস পিটার। এই নামটা ইতিপূর্বে শুনেছে ও। ভারতীয় দর্শন ও আধ্যাত্মবাদকে ভালোভাবে জানতে এ দেশে এসেছিলেন এই আইরিশ সাহেব। কিন্তু লুইস সাহেবকে বেশি দিন ভারতবর্ষে দেখা যায়নি, আবার দেশেও ফিরে যাননি তিনি। অনেকে বলেন ভারতীয় আধ্যাত্মবাদ তথা তন্ত্রের প্রতি আকৃষ্ট হয়ে তিনি নাকি হিমালয়ে পাড়ি দেন। আবার অনেকে বলেন সুন্দরবনের গহন অরণ্যে তাকে নাকি দেখা গিয়েছে। তবে এর সত্যাসত্য প্রমাণ কেউ দিতে পারেনি। কীটদষ্ট হলদে ঝুরঝুরে হয়ে যাওয়া বইয়ের পাতাগুলো উল্টাতে থাকে সৌম্য। বইটার প্রথম 2-4 পাতায় বিশেষ কিছু নেই, তবে তার পরের এক পাতার প্রথমে কিছু সংস্কৃত শ্লোক লেখা। তার তলায় একটা সাবহেডিং, নিশি ডাক অব সুন্দরবন ফ্রম দ্য অ্যাঙ্গেল অব ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড তন্ত্রম। সম্ভবত নেটিভ ল্যাঙ্গুয়েজে খুব একটা সড়গড় ছিলেন না সাহেব, তাই সংস্কৃত আর ইংরেজিতেই বইয়ের বেশিরভাগটা তিনি লিখেছেন। তা বইটা কত দিতে হবে? মুখ তুলে ইলিয়াসের কাছে জানতে চাই সৌম্য। আগে বাবু, গত সপ্তাহে বইটা এই যে, আজ অব্দি কেউ লেড়ে সেরে দেখে নাই। আপনি যা দেবেন তাই চলব। সৌম্য 5 টাকার একটা নোট বাড়িয়ে দেয়। আনন্দে চকচক করে ওঠে ইলিয়াসের চোখ জোড়া। তখনকার 5 টাকা এখনকার 100 টাকার চেয়ে কোনো অংশে কম নয়। ট্রামে করে বাড়ি ফেরার পথে বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে থাকে সৌম্য। বইটির প্রথম কয়েকটা পাতা নিতান্তই গতানুগতিক হলেও তারপর রয়েছে সুন্দরবন সম্বন্ধে অনেক দুষ্প্রাপ্য ও দুর্লভ ইতিহাস। বইটির মতে সুন্দরবনের সভ্যতা বহু প্রাচীন, যা খ্রিস্টপূর্বাব্দের। তখন সুন্দরবন ছিল এদেশের অন্যতম এক বাণিজ্য নগরী তথা জনবসতি। এরপর খ্রিস্টীয় 2য় শতকে চাঁদ সওদাগর এখানে এক নগরী পত্তন করেন। সেই সময়টাই এখানকার মানুষ ভয়ে এক লৌকিক অপদেবী শানুর ভক্ত হয়ে উঠেছিল। শানু আক্ষরিক অর্থে ছিল ডাইনি। তখনকার যুগেও মারণ উচাটন প্রভৃতি নিচু মানের তন্ত্র সাধনায় সে ছিল সিদ্ধহস্ত। অধুনা সুন্দরবনের প্রান্ত দেশে সমুদ্রের তীরে এক পর্ণ কুঠিরে সে বাস করত। পুরুষালী চেহারার মরদদের প্রতি ছিল তার দুর্বলতা। তাদেরকে বশ করে তার কুঠিরে এনে সারা রাত ধরে শানু তাদেরকে ভোগ করত। পরের দিন সকালে কুঠারের আঘাতে সেই অচৈতন্য পুরুষটাকে দ্বিখণ্ডিত করত সে। পর্ণ কুঠিরের উঠান ভেসে যেত রুধির ধারায়, আর শানু অর্জন করত সেই পুরুষের সবটুকু শক্তি। কিন্তু তার অপরিসীম চাহিদা কে দমন করবে? এরপর একদিন সে প্রেম নিবেদন করে বসে সুন্দরবনের তদানন্তের নৃপতি রাজা বজ্রবল্লকে। বজ্রবল্ল ছিলেন বিবাহিত, আর সবচাইতে বড় কথা তিনি জানতেন শানুর সমস্ত কুকর্ম। তাই প্রথমেই বজ্রবল্ল শানুকে অস্বীকার করে, কিন্তু শানুর পক্ষে সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। ফলে তন্ত্রযুদ্ধে সে রাজাকে আহ্বান জানায়। অসি হাতে তৈরি হয় নির্ভীক রাজা বজ্রবল্ল। অবশেষে নিচু মানের সাধনায় ধীরে ধীরে বজ্রবল্লকেও
বশ করতে থাকে শানু। এদিকে বজ্রবল্ল খোঁজ নিয়ে জেনেছিল এক সরোবরের শ্বেত পদ্মের ভিতর এক কীটের মধ্যে নাকি রক্ষিত আছে শানুর পরমায়ু। নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ রেখে সরোবরের সেই পদ্মফুল মাটিতে তুলে এনে সেই কীটকে সংহার করতে পারলে মৃত্যু হবে শানুর। সুন্দরবনবাসীরাও মুক্তি পাবে এক অভিশাপের গহ্বর থেকে। অসি হাতে সেই সরোবরে লাফিয়ে পড়েন রাজা বজ্রবল্ল, তুলে নেন সেই শ্বেত পদ্ম, তারপর সাঁতরে ডাঙায় উঠে অসির আঘাতে ফালা ফালা করেন সেই ফুলটাকে। কিন্তু অসীম তন্ত্রের বলে বলিয়ান শানুকে কে হারাবে? তাই রাজা বজ্রবল্ল সেই কীটকে সংহার করার আগের মুহূর্তেই অচৈতন্য হয়ে পড়েন। বলাই বাহুল্য, তার সেই চেতনা আর কখনো ফিরে আসেনি। তবে এদিকে শানু তার মানবী রূপ হারায়। তার অতৃপ্ত আত্মা ধীরে ধীরে সুন্দরবনকে পরিণত করে জনশূন্য অরণ্যে। তারপর কেটে গিয়েছে বহুকাল। ঊনবিংশ শতকের মধ্যভাগে আবার সুন্দরবনের বুকে প্রাণের সমাগম ঘটে বিদেশি বণিকদের হাত ধরে। এক আইরিশ সাহেব তখন জঙ্গল কেটে সুন্দরবনের বসতি স্থাপনে উৎসাহ যোগান। তিনি বলেছিলেন তার শরীরে প্রাণ থাকতে কোনো অতৃপ্ত আত্মা একজন মানুষকেও এখান থেকে নিয়ে যেতে পারবে না। তার কথাই বিশ্বাস করেছিল এই দেশের মানুষজন। ধীরে ধীরে সুন্দরী গড়ান অরণ্যের মাঝে আবার গড়ে ওঠে জনবসতি। ভালোই কাটছিল দিনগুলো। কিন্তু এক চন্দ্রগ্রহণের রাতে আবার শক্তি সঞ্চয় করে শানু। রাজা সরোবরে নেমে সেই শ্বেত পদ্মকে অসির আঘাতে ফালা ফালা করেছিলেন অশ্বিনী পূর্ণিমায়, যার বাংলা তারিখ ছিল 17। শানু জানত এমন একটা দিন এলে সে আবার ফিরে আসতে পারবে পূর্ণ শক্তি নিয়ে। সেদিন তাকে আটকাতে পারবে না সেই আইরিশ সাহেব লুইস পিটার। পিটারকে সেই চন্দ্রগ্রহণের রাতেই প্রস্তরখণ্ডে পরিণত করে শানু আবার শুরু করবে তার ধ্বংসলীলা। একের পর এক পুরুষকে সে নিশির ডাকে তুলে নিয়ে আসবে তার কাছে। আবার সুন্দরবনের বুকে জনবসতি নিঃশেষ হতে থাকবে। পুস্তকটি লিখতে গিয়ে এই আশঙ্কাই করেছিলেন পিটার সাহেব। অবশ্য তার কারণও ছিল। হিমালয়ের বুকে প্রকৃত সদ্গুরুর নিকট দীক্ষা নিয়েছিলেন তিনি। সাহেব জানতেন সেই সরোবর থেকে গুরুর দেওয়া কমণ্ডল করে জল এনে রাজার বদ্ধ ভূমিতে ছড়িয়ে দিলেই সুন্দরবনবাসী মুক্তি পাবে শানুর এই ভীষণ অভিশাপ থেকে। কিন্তু তা পারেনি লুইস। বরং বলা ভালো, তাকে সে কাজ করতে দেয়নি শানু। সুন্দরবন পৌঁছানোর আগে এক নৌকা ডুবিতে সে হারিয়ে ফেলে তার হাতের কমণ্ডলও। তারপর 2-4 জন তাকে দেখেছেন বলে দাবি করলেও কেউ আর তার হদিশ পায়নি। সুন্দরবনের মানুষ বিশ্বাস করেন লুইস পিটার আজও সুন্দরবনের বুকে এক পাথরের মাঝে ঘুমিয়ে থাকেন। প্রতি শতাব্দীতে তিনি জেগে ওঠেন সামান্য কিছু সময়ের জন্য। কিন্তু কেন? আর শানুর এই অভিশাপের কি কোনো প্রতিকার নেই? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই সৌম্যকে যেতে হবে সুন্দরবন। বিছানায় বসে সৌম্য আবারও বইটা ঘেঁটে দেখছিল। এমন সময় হঠাৎ ওর মনে হলো কে যেন ওকে ডাকছে। অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বেরিয়ে দোতলার ব্যালকনিতে এসে দাঁড়ায় সৌম্য। গোটা কলকাতা শহরটাই এখন অকাতরে ঘুমোচ্ছে। গড়িয়াহাট মোড় ছাড়া তখনও সেভাবে ইলেকট্রিক পোস্টগুলিতে বিজলি বাতি বসেনি। গ্যাসের ধোঁয়াটে আলোয় চারপাশের অন্ধকারটা যেন আরো জমাট বেঁধেছে। গাটা কেমন ছমছম করে ওঠে সৌম্যর। কেন এমন হচ্ছে? ভীতু এই অপবাদ সৌম্যকে কেউ কখনোই দিতে পারবে না। তবুও
আজ বুকটা যেন তার একটু কেঁপেই ওঠে। হঠাৎ সে দেখল রাস্তায় কৃষ্ণচূড়া গাছটার নিচে গ্যাস বাতির তলায় কে যেন দাঁড়িয়ে। এক নজর দেখে মনে হয় নারী মূর্তি, তবে এত রাতে কে হতে পারে? সামান্য কিছুক্ষণ রাস্তার কুকুরগুলি আচমকায় দল বেঁধে ডেকে ওঠে। সঙ্গে সঙ্গে একটা মৃদু হাসির আওয়াজ ভেসে আসে। তারপর সব নীরব, শুনশান চারিদিক। কুকুরের ডাকও থেমে গিয়েছে। এমন সময় হঠাৎ বলা নেই কওয়া নেই আকাশ কাঁপিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। সৌম্য তড়িঘড়ি ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। তখনই সে আবার শোনে বৃষ্টির শব্দের সাথে তাল মিলিয়ে একটা চাপা হাসি দূরে মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে গত রাতের সেই কৃষ্ণচূড়া গাছটির নিচে 5-5টা কুকুরকে মরে পড়ে থাকতে দেখে সৌম্য। কাল কাক ভোরে রওনা হতে হবে আমাকে সুন্দরবনের গহনে। সুন্দরবনকে নিশির অভিশাপ থেকে মুক্ত করার স্বপ্ন আমার বহুদিনের, কিন্তু আমার মতো বহুজন ব্যর্থ হয়েছে এ কাজে। অ্যাডভেঞ্চারের নেশায় তারা সুন্দরবনে পা রেখেই হারিয়ে গেছে নিশির ডাকে। আমার সেই পরিণতি হবে না তো? লুইস পিটারের বই ও নিশি সংহার মন্ত্রম পুঁথিটা আমাকে এই বিষয়ে অনেক অজানা তথ্য জানতে সাহায্য করেছে, কিন্তু পিটার সাহেবও তো এই কাজে সফল হতে পারেননি। অবশ্য আমি এসব নিয়ে ভাবি না। তারা মায়ের মন্ত্রপুত কবজ রয়েছে আমার সাথে। মাই হয়তো আমাকে পথ দেখাবেন। আর অশ্বিনী পূর্ণিমার রাতে শানু যতটাই শক্তি সঞ্চয় করুক, ওই রাতে সে কিছুতেই আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার জন্ম কোজাগরী পূর্ণিমার রাতেই। তাও যদি মৃত্যুর করাল হাতছানির কাছে আমি হেরে যাই, তাহলে সেই পবিত্র পুঁথি, এই ডায়েরি ও পিটার সাহেবের বইটা তার জন্য রেখে যাব আগামী দিনে যে সুন্দরবনকে এই অভিশাপ থেকে মুক্ত করতে চাইবে। আমার বিশ্বাস এই জিনিসগুলো তাকে নিশ্চয়ই সাহায্য করবে। হে প্রাচীন সুন্দরবনের মহান প্রজাবৎসল রাজা বজ্রবল্ল, তুমিও আমার সহায় হও, আমাকে শক্তি যোগাও। যে কাজ তুমি করে যেতে পারোনি, সে কাজে যেন আমি সফল হতে পারি। ডায়েরিতে আরো অনেক কিছু লিখে যায় সৌম্য। পেন্ডুলাম লাগানো দেওয়াল ঘড়িটায় রাত 10টার ঘন্টা বাজে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে শিয়ালদা স্টেশনের ট্রাম গুমটি অবধি ট্রাম চলে বটে, কিন্তু সকাল 6টার আগে সে ট্রাম পাওয়া যাবে না। কাজেই গাড়িতে যাওয়াটাই সুবিধাজনক হবে ওর পক্ষে। রাতে হালকা কিছু খেয়ে আলো নিভিয়ে শুয়ে পড়ে সৌম্য। তবে ঘুম কিন্তু কিছুতেই আসতে চায় না। আগের রাতের মতো আজও মনের মধ্যে সেই অস্বস্তিটা হয়ে চলেছে। অবশেষে ঘুমের মধ্যেই ঘড়িতে 12টার ঘন্টা বাজে। সেই সাথে সে আজ আবার শোনে গত রাতের মতো সেই হিম শীতল হাড় কাঁপানো হাসিটা। বিছানায় শুয়ে সে শুনতে পাচ্ছে, আর আজকের হাসির আওয়াজটা গত রাতের থেকে আরো পরিষ্কার। সেই সাথে কাঁপা কাঁপা গলায় নারী কণ্ঠে কিছু কথাও ভেসে আসছে। কে এই রহস্যময় নারী? এত রাতে প্রতিদিন রাস্তার উপরে কি করে সে? সৌম্য একবার ভাবে লোকাল থানায় ফোন করে বিষয়টা জানাবে, কিন্তু রাস্তায় একটা মেয়েকে এত রাতে দেখে থানায় ফোন করলে সেটা হাস্যকর দেখাবে বলে আর তার ফোন করা হয়ে ওঠে না।
এইসব আরো নানান কথা ভাবতে ভাবতে অবশেষে ঘুম চলে আসে ওর চোখে। ভোর 3টেই টাইম পিস ঘড়ির অ্যালার্মে সৌম্য ধর্মর করে উঠে বসে। প্রাতকৃত সেরে আধ ঘন্টার মধ্যে সে ফ্রেশ হয়ে নেয়। ততক্ষণে সৌরভ পৌঁছে গিয়েছে। এমন সময়ও শোনে সদর দরজায় সৌরভ পাগলের মতো ধাক্কাচ্ছে। সৌরভ তো কখনো এরকম আচরণ করে না। গাড়ি চালক হিসেবে সৌরভ যথেষ্ট বিনয়ী এবং ওদের পরিবারের গাড়ি চালাচ্ছে প্রায় 5 বছর ধরে। সৌম্য চটজলদি স্লিপারটা পায়ে গলিয়ে তড়িঘড়ি সিঁড়ি বেয়ে নেমে আসে। কদিন আগে সিঁড়ির বাল্বটা কেটে গিয়েছে, সেটা আর পাল্টানো হয়ে ওঠেনি, তাই সিঁড়িটা ঘুটঘুটে অন্ধকার। ছুটে গিয়ে সদর দরজাটা খুলে দিলে সৌরভ হুড়মুড়িয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। ভীষণ রকম হাঁপাচ্ছে ও, কিন্তু পিছনে ওটা কি? নীলাভ সবুজ রঙের একজোড়া চোখ সদর দরজার বাইরে থেকে যেন এক দৃষ্টে ভিতরে চেয়ে আছে। কলকাতা শহরের এই এলাকায় শেয়ালের আনাগোনা বহুদিন নজরে আসেনি, আর কোনো বিড়ালের চোখের মনির আকৃতি কখনো এত বড় হতে পারে না। তবে কি ওটা? সৌরভ মুখে কিছু না বললেও ও যে ভয় পেয়েছে সেটা বেশ বোঝা গেল। সৌম্য রান্নাঘরে গিয়ে বুনসেন বার্নার জ্বালিয়ে দুজনের জন্য 2 কাপ চা করে। চা খেয়ে সদর দরজা খুলে গাড়ি বার করে সৌরভ। অবশেষে আলো আঁধারির মধ্যে হেডলাইট জেলে গাড়ি এগিয়ে চলে বালিগঞ্জ সার্কুলার রোড ধরে। এখন বালিগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার একাধিক রাস্তা থাকলেও সেই আমলে এই বালিগঞ্জ সার্কুলার রোডই ছিল একমাত্র ভরসা। হ্যাঁ, পার্ক সার্কাস ময়দানের ডান দিক দিয়ে আর একটা রাস্তা অবশ্য ছিল, কিন্তু রাতে ওই রাস্তা দিয়ে যাবার সাহস কোনো চালকই দেখাতো না। কারণটা না হয় নাইবা বললাম। যাই হোক, পুরনো আমলের গাড়ি হলেও শুনশান রাতের রাস্তায় আধা ঘন্টার মধ্যেই শিয়ালদা স্টেশনে পৌঁছে যায় সৌম্য। আজ তাকে বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সুন্দরবনের ওই প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে, কারণ শানু পদে পদে তাকে বিপদে ফেলতে চাইবে। ভারতীয় প্রাচীন তন্ত্র সাধনার উপর গবেষণা করতে গিয়ে সে জেনেছে শানু খুব নিম্ন মার্গের ফালাচু তন্ত্রের সাধিকা, আর এই নিচু মানের সাধনায় সাধিকা তার চরম শত্রুকে বশ করে যৌন সঙ্গী রূপে টেনে নিতে চায়, আর সেই সুযোগ পেলে তাকে কেউ আর আটকাতে পারবে না। সে ওই পুরুষের সম্পূর্ণ শক্তিকে নিঃশেষ করতে বলিয়ান করবে নিজেকে। এই ফালাচু সাধনায় একমাত্র নারীরাই সিদ্ধ হতে পারে। বাহ্য জগতে সাধিকার মৃত্যু হলেও আসলে তার মধ্যে কামনা বাসনা পূর্ণ মাত্রায় বর্তমান থাকে। অভিশপ্ত আত্মার বেশে সে খুঁজে বেড়ায় পুরুষ সঙ্গী। এই ধরনের সাধনা বৌদ্ধ ও ভারতীয় গুহ্যতন্ত্র সাধনার মিলিত রূপ। ফালাচু বলে বলিয়ান সাধিকা চরম ক্ষতি করতে পারে সকল পুরুষদের, তবে প্রতিকারের উপায় ওই একটি, তা হল দক্ষিণা কালিকার মন্ত্র জপ। একমাত্র দক্ষিণা কালিকার মন্ত্রই পারে ফালাচু সাধিকাকে শক্তিহীন করে দিতে। রাজা বজ্রবল্ল ছিলেন শৈব, তাই তিনি জানতেন না শক্তি আরাধনার এই মন্ত্রটি। সাহেবেরও বোধ করি জানা ছিল না। পৃথিবীর অমোঘ বিধানে এই হলো একমাত্র মন্ত্র যা বশ করতে পারে উক্ত ফালাচু সাধিকাকে। এই সাধিকা উগ্র চণ্ডা রূপে ভয় দেখাবে, মায়ার জালে জড়িয়ে বশ করতে চাইবে শত্রুকে, অথবা প্রলোভনের ফাঁদ পাতবে ষোড়শীর বেশে।
তখন তার ওই রূপের প্রতি কামুক হয়ে পড়লে সেই পুরুষ কখনোই ফালাচু সাধিকার বিরুদ্ধে জয় লাভ করতে পারবে না, কারণ সেই পুরুষের বিরুদ্ধেই তখন রুষ্ট হবেন মহাভৈরবী। তাই কামিনী কাঞ্চনকে পিছনে ফেলে এগিয়ে চলতে হবে সৌম্যকে। ভোর 5:25 প্রথম আপ হাসনাবাদ লোকাল, শুনশান ভোরের শিয়ালদা স্টেশন। শুধু ভোরের দূরপাল্লার ট্রেন ধরতে আসা কিছু যাত্রী এখানে ওখানে জটলা করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এখনকার শিয়ালদা স্টেশনের সাথে সেদিনের সেই স্টেশনকে মেলাতে না যাওয়াই ভালো। যথাসময় টিকিট কেটে সৌম্য ট্রেনে উঠে বসে। রাত জাগা কয়েকজন যাত্রী ছাড়া ট্রেনের কামরায় জনপ্রাণীর দেখা মেলে না। সারা কম্পার্টমেন্টে 2-4টে আলো ঢুলু ঢুলু চোখে জ্বলছে। সেই আলোয় ফ্যানগুলোর বিশাল বিশাল ছায়ায় আরো ভৌতিক লাগে পরিবেশটা। অবশেষে যথাসময় একরাশ ধোঁয়া উড়িয়ে ধীর গতিতে প্ল্যাটফর্ম ছাড়ে যন্ত্রদানব। একটা হিমেল হাওয়ার স্রোত বয়ে যায় কামরার ভিতরে। এমন তো হবার কথা নয়। এবার পুজো পড়েছে আশ্বিন মাসের প্রথম দিকেই। বর্ষা ভালো করে এখনো কাটেনি। এরই মধ্যে এরকম ঠান্ডা পড়ার তো কোনো কারণই নেই। ঘুমটাও ভালো করে কাটেনি সৌম্যর। কাজেই একটা সিটে চাদর পেতে কাঠের জানলাটা ফেলে দিয়ে সে ঘুমিয়ে পড়ে। রেলের বাষ্পচালিত ইঞ্জিন জল কয়লা ভরবে বারাসাত স্টেশনে। তার আগে কোথাও তেমন বেশিক্ষণ থামবে না। কাজেই জোরদার একটা ঘুমিয়ে নেওয়া যাক, এই ভেবে সৌম্য চোখ বুঝল। কতক্ষণ যে ঘুমিয়েছে বলা মুশকিল, কারণ কাল রাতে সে তার হাত ঘড়িতে দম দিতে ভুলে গিয়েছিল। ফলে ঘড়িটা 4টে বেজে বন্ধ হয়ে আছে। ঝমঝম শব্দ তুলে একভাবে ছুটে চলেছে গাড়িটা। হঠাৎই আবার সেই হিমেল হাওয়া বইতে শুরু করলো কামরা জুড়ে। নারী কণ্ঠের একটা মৃদু আওয়াজ ভেসে আসছে। শব্দটা কেমন যেন চেনা চেনা লাগে সৌম্যর। সে তার বাড়িতেও এই শব্দটি পেয়েছে। নিঃশ্বাস বন্ধ রেখে সৌম্য বোঝার চেষ্টা করে কথাগুলি। এ তো বাংলা বা হিন্দি কথা নয়, পালি ভাষায় কেউ যেন এক মনে মন্ত্র পাঠ করে চলেছে। গবেষণার স্বার্থে ভাষাটাকে খানিকটা রপ্ত করতে হয়েছিল ওর। সংস্কৃত থেকে সৃষ্ট বলে দেবনাগরীর সাথে অনেক মিল আছে ভাষাটার, তবে অমিলটা অবশ্য তার চেয়ে অনেক বেশি। সৌম্যর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় এই জনহীন কম্পার্টমেন্টে পালি ভাষার এই শ্লোকটি যে পাঠ করছে সে আর যাই হোক তার বন্ধু হয়তো নয়। কাজেই বুকে খানিকটা সাহস সঞ্চয় করে সৌম্য এক বুক হাওয়া টেনে নিয়ে পাঠ করতে থাকে। ओम जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवदात्री स्वाहा स्वधा नमस्तुते। जय तमो देवी चामुंडे जय भूतर्थी हारिणी जय सर्वगति देवी काल रात्रि नमस्तुते। কি আশ্চর্য! সৌম্যর ভরাট গলায় দক্ষিণা কালিকার মন্ত্র পাঠ করার সাথে সাথে নারী কণ্ঠের আওয়াজ আর শোনা গেল না। জানলার ফাঁক দিয়ে ভোরের আবছা আলো এসে পড়েছে ট্রেনের কামরায়। গাড়ি তখন বারাসাত স্টেশনে ঢুকছে। সিঙ্গেল লাইনে মালগাড়ি আটকে যাওয়ায় আজ ভোরের গাড়ি হাসনাবাদ স্টেশনে ঢুকতে ঢুকতে প্রায় সকাল 10টা বাজিয়ে দিল। আকাশে তখন ঘন কালো মেঘের সমারোহ। যে কোনো সময় বৃষ্টি নামবে। মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। ইট বিছানো মোটা পথ দিয়ে ইছামতির খেয়াঘাট অবধি পৌঁছে ছাতা খাটিয়ে নৌকায় উঠে এক কোণে এসে বসে সৌম্য।
অশান্ত ইছামতির বিবর্ণ জলের আয়নায় ক্রমশ গাঢ় হচ্ছে অন্ধকার। নৌকোয় যা 2-4 জন যাত্রী ছিল, বামুনের ঘাটে তাদের সবাই নেমে পড়ে। ছাতা মাথায় এখন নৌকায় সে একা। উল্টো দিকে চাদর মুড়ি দিয়ে বসে দাঁড় বাইছে নৌকার মাঝি। এলোমেলো ঝোড়ো বাতাসে বাড়ি বাড়ি তার ছাতাটা উল্টে যায়। তবে এত ঝড় জলের মধ্যেও নৌকা কিন্তু দিব্যি এগিয়ে চলেছে। এদিকে সময় বোঝারও কোনো সুযোগ নেই। সৌম্য একবার চেষ্টা করে মাঝির সাথে কোনো রকমে কথা বলার, কিন্তু সে মাঝি শুধু কোনো রকমে হুহা করে অনিচ্ছাকৃতভাবে কয়েকটা উত্তর দেয়। তাই সৌম্য আর ঘাটায় না। তবে একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করছে সে। এত ঝড় বৃষ্টির মধ্যেও মাঝির কিন্তু কোনো বিকার নেই। সেও ভিজছে। এবার বাধ্য হয়ে সৌম্য বলল, আরে দাদা, এদিকে কাছে পিঠে কোনো ঘাট নেই? উফ, বৃষ্টিটাও তেড়ে এলো এক্ষুনি। কড়কড় করে একটা বাজ পড়ল। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের জন্য কথা বলে উঠল মাঝি। এইখানে অন্য কোথাও কোনো ঘাট নেই, আর মাঝ নদীতে দাঁড়াবার সময় তো কথা কইতেই নেই। যদি একবার দিক ভুল হয় তাহলে আমরা কঙ্কাল পাড়ে গিয়ে পড়তে পারি। কি কঙ্কাল পাড়? মানে কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই, চুপ করে বসুন। অগত্যা কি আর করার, কোন রকমে ছাতাটা ধরে চুপ করে বসে রইল সৌম্য। এই ঝড় জলের মধ্যেও ধীরে ধীরে তার সমস্ত শরীর কেমন যেন ভারী হয়ে আসে। চোখের 2 পাতা কিছুতেই খুলে রাখতে পারছে না। এদিকে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। বৃষ্টি ভেজা নোনা বাতাসের স্পর্শে এবং পথশ্রমের ক্লান্তিতে ধীরে ধীরে 2 চোখ বুজে আসে ওর। এভাবে কতক্ষণ যে কেটেছে জানা নেই। আচমকাই কিসের একটা শব্দে ধর্মর করে উঠে বসে সৌম্য। এ কি? চমকে ওঠে সে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে। নদীর বুকে 2-4টে জোনাকি পোকার আলো মাঝে মাঝে মিটমিট করে জ্বলছে। সৌম্যর সারা শরীরে একটা আতঙ্কের স্রোত বয়ে যায়। ওর কানের খুব কাছে কতগুলি হাড়ের খটমট শব্দ শুনতে পায় সে। ওই কোথায় এসে পড়ল? সরকার থেকে হরিণডোবা সার্কিট হাউসে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। সাহেবখালীর ঘাটে নৌকা ভিড়লে সেখান থেকে সার্কিট হাউস অবধি পৌঁছানোর ব্যবস্থা স্বরূপ তার জন্য সাইকেল রিক্সা দাঁড়িয়ে থাকবে, এমনটাই কথা হয়েছিল। তবে কি মাঝি তাকে ভুল রাস্তায় নিয়ে এসেছে? কঙ্কাল পাড়? হ্যাঁ, মাঝি তো এই জায়গার কথাই বলছিল। তাহলে মাঝি ওকে কঙ্কাল পাড়ে নিয়ে আসেনি তো? সমু চিৎকার করে মাঝিকে ডাকতে গেল, কিন্তু পারল না। ওর গলা থেকে এক ফোঁটা শব্দ বেরোচ্ছে না। হঠাৎই এক বিদঘুটে অট্ট হাসি ভেসে এলো সৌম্যর কানে। এবার সারা আকাশ জুড়ে এঁকে বেঁকে বিদ্যুৎ খেলে গেল, সেই সাথে কান ফাটানো মেঘের গর্জন। পরপর 3 বার বিদ্যুৎ চমকের চোখ ধাঁধানো আলোতে সৌম্য লক্ষ্য করে ওর সামনে ওটা কি বসে আছে। সারা শরীরে ওর এক বিন্দু মাংস নেই। বলে দিতে হয় না ওটা একটা নর কঙ্কাল। কঙ্কালের গায়ে চাপানো এই নৌকারই মাঝির পোশাকটা, অর্থাৎ ওই কঙ্কালটাই এই নৌকার মাঝি। কঙ্কালটির মাথাটা ধর থেকে আলাদা, মুন্ডুটা হাতে ধরে আছে সে। কাঁটা মুন্ডুটা সৌম্যর দিকে তাকিয়ে আবারও হেসে উঠল। এই যে দাদা,
এইটাই হলো কঙ্কাল পাড়। এখানে এখানে যে আসে সে আর ফেরে না, ফেরে না। এবার সেই ভীষণ কঙ্কাল এক হাত বাড়িয়ে এগিয়ে আসছে তার দিকে। তার থেকে সৌম্যর দূরত্ব খুবই সামান্য। কঙ্কালটির গা থেকে মরা পচা গন্ধে গা গুলিয়ে বমি আসতে লাগলো সৌম্যর। কিন্তু কিন্তু ও জানে সাহস হারালে চলবে না। চোখ বন্ধ করে চিৎকার করে উঠল সে। মাগো মাগো, মা বিপদ তারিণী মা, রক্ষা করো, রক্ষা করো আমাকে। আর ঠিক তখনই শয়তান, কি ভাবিছিলি তুই এই বাবুর জানটা নিয়ে নিবি? আমি বাঁচিয়ে থাকতে কখনো সেটা হতে দিবনি। আয় বাবু, তুই মন নৌকায় উঠে আয়, তোর কোনো ডর নাই। নিঝুম রাতের নীরবতা খান খান হয়ে যায় সেই আওয়াজে। পুনরায় বিদ্যুতের চমকে সৌম্য দেখতে পেল তাদের নৌকার সমান্তরালে চকিতে একটি ডিঙি নৌকা এসে লেগেছে। এতটুকু সময় নষ্ট না করে প্রাণ বাঁচাতে সৌম্য লাফিয়ে পড়ল সেই নৌকায়। তবে সেই নৌকায় আশ্রয় পেলেও ভয় কিন্তু তার কাটেনি। কে এই বীরঙ্গনা উন্মাদিনী? সে কি আদেও মানবী, না কোনো মায়াবী রাক্ষসী? সে কি তার ভালো চায়, নাকি আরো কোনো বড় বিপদের ফাঁদ পেতে সে শেষ করতে চাইছে সৌম্যকে? খুব দ্রুত জল চিরে ঝড় বৃষ্টি মাথায় করে এক অজানা ঘাটে এসে নৌকাটি ভেড়ে। এত সময় নৌকায় একসাথে থাকতে থাকতে একটিও কথা হয়নি মেয়েটির সাথে। এবার সেই প্রথম বলল, তুই লেমি আয় বাবু, তোর কোনো ডর নাই। বড় আন্তরিক লাগে অজানা নারী কণ্ঠটি। জোয়ার এসেছে নদীর বুকে। নোনা জল পাড়ের সুন্দরী হেতালের বনে ঢাকা চড়ায় ধাক্কা খেয়ে ছলাৎ ছলাৎ আওয়াজ তোলে। সেই অজানা নারীর আহ্বানে সৌম্য এক লাফে নৌকা থেকে নেমে পড়ে। কর্দমক্ত পায়ে বারবার পা পিছলে যেতে চায়। নীরবে হাতটা বাড়িয়ে দেয় সেই নারী, যেন সে কত দিনের পরিচিত। সেই রহস্যময়ী নারীকে অনুসরণ করতে করতে কাক ভেজা হয়ে এক গ্রাম্য কুঠিরে এসে প্রবেশ করে সৌম্য। বাইরে তখন বৃষ্টি আবারও জোর কদমে শুরু হয়েছে। আমাকে আপনি কোথায় নিয়ে এলেন? তুই ডর পাসনি বাবু, তোর কোনো ক্ষতি আমি হতে দিব লাই। তুই তুই এই ভিজে পোশাকটু বদলা, আমি 4টে ভাতের জোগাড় করি। মাটির ঘরের এক পাশে আধ ভাঙা কাঠের চৌকি, তার ওপরে সুতির মশারি খাটানো। ঘরের ভিতর মৃদু আলো ছড়িয়ে দিচ্ছে একটি হ্যারিকেন। রহস্যময়ীর দেওয়া একটা শুকনো লুঙ্গি পরিধান করে বিছানায় ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিল সৌম্য। ঘণ্টা কয়েক পর সেই মহিলারই ডাকে ওর নিদ্রা ভাঙে। ঘুম ঘুম চোখে ঘরের দাওয়ায় বসে দেশি মুরগির ঝোল আর মোটা চালের ভাত দিয়ে পরম তৃপ্তিতে নৈশভোজ সারে সে। মনের মধ্যে তবুও তার একটা কৌতূহল রয়েই যায়, কেন এই রহস্যময়ী তাকে মৃত্যুর হাত থেকে আজ বাঁচালো? কেনই বা সে এত আন্তরিক তার প্রতি? এর উত্তর কে দিতে পারে? সৌম্যর মাথায় তখন এসবই ঘুরছে। ওই কুঠিরে আরো 2 দিন অতিবাহিত করে সে। যেই রহস্যময়ী নারীকে নিয়ে তার মনে এত কৌতূহল জন্মেছিল, সৌম্য এবার বোঝে সে নিছকই এক পল্লীবধূ। কোনো এক অভিশপ্ত ক্ষণে তার স্বামীকে কেড়ে নিয়ে গিয়েছে নিশি। আজ তাই সে প্রতিহিংসা প্রবণ উন্মাদিনীর ভূমিকায়। সৌম্যকে দিয়ে সে শানুর এই খেলা শেষ করতে চায়। তবে সৌম্য যে সুন্দরবনবাসীদেরকে শানুর অভিশাপ থেকে মুক্ত করতে এখানে ছুটে এসেছে, তা এই অসহায় পল্লী রমণী বুঝল কিভাবে? কেনই বা সে পদে পদে তাকে আগলে রেখেছে? সবকিছুই বড় বিচিত্র লাগে সৌম্যর। এখানে আসার পর কোনো এক অজানা কারণে
সৌম্যর হাতের ঘড়ি আবার চলতে শুরু করেছে, হয়তো বর্তমানের সময় ধরেই। সকালবেলায় মাটির পাত্রে করে মুড়ি আর পাটালি এনে সৌম্যকে খেতে দেয় সে। সত্যি বড় আন্তরিক লাগে এই পল্লীবালার আচরণ। মুড়ি খাওয়া শেষ হলে আচমকায় সৌম্যর ডান হাতটা চেপে ধরে সে। বাবু, তোর এখানে অনেক কাজ বাকি। আজ রাতের 1 প্রহরে সেই কাজ তোকে করতে হবে। আমি থাকবো তোর সাথে, তুই ডর পাসনি। কিসের ডর? আর কি কাজেরই বা কথা বলছো তুমি? তোকে রাজা বজ্রবলের প্রেসাদে যেতে হইবে। এখান থেকে নৌকো নিয়ে 10 কোষ পথ পার করে খাঁড়ির ভিতর দিয়ে খানিকটা হাইটে গেলেই তুই প্রেসাদ দেখতে পেয়ে যাবি। আমি সাইতে থাকবো তোর 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 ডর লাগবে না তো? তুমি থাকলে আমার ভয়ের কি আছে? অবশেষে সূর্যাস্তের পর সৌম্যকে নিয়ে রওনা দেয় সেই নারী। তার কথাতেই আজ সৌম্য উপবাস পালন করেছে। নৌকায় ওঠার আগে একবার ভৈরবী মাকে স্মরণ করে সে। তারপর এক সময় কুলকুল তানে জলের টানে ভেসে চলে নৌকা। ঘড়ির কাঁটাও এগিয়ে চলেছে। সূর্যদেব তার বিশ্রাম কক্ষে প্রস্থান করেছেন অনেকক্ষণ। হালকা মেঘের আস্তরণের নিচে আকাশে এখন রূপোর থালার মতো চাঁদের মায়া। আজ কোজাগরী পূর্ণিমা। নৌকার সামনের দিকে বসে সৌম্য, পেছন থেকে মোটা বাঁশের দাঁড় বাইছে সে। খানিকটা দাঁড় বাওয়ার পর নৌকা নিজের খেয়ালে এগোতে থাকে। পল্লীবধূ নৌকার সেউতের ভেতর থেকে কিছু একটা নিয়ে সৌম্যর দিকে বাড়িয়ে দেয়। সৌম্য হাতের টর্চ জেলে জিনিসটাকে ভালো করে দেখতে থাকে। বহুদিনের পুরনো মাটি মাখা একখানা কমণ্ডলু। কি এটা? ই হচ্ছে সাহেবের কেতলি। এই জিনিস তোর কাছে থাকলে শোনো, তোর কোনো ক্ষতি করতে পারবে গ্লাই। সাহেবের কেটলি? মানে এটা সেই লুইস সাহেবের হারিয়ে ফেলা কমণ্ডলু? কিন্তু এত বছর পর কোথা থেকে এটা উদ্ধার হলো? আর এই পল্লীবালাই বা কে? এহেন নানান প্রশ্ন এসে ভিড় করতে থাকে সৌম্যর মনের ভিতর। কোন সাহেবের কথা বলছো তুমি? ওই যে পিটা সাহেব, ও প্রত্যেক দিন রাত্রে আমায় স্বপ্নে দেখা দেয়। ওই তো আমায় বলেছিল যে শহর থেকে এক বাবু আসবে, সেই পারবে সানুকে শেষ করতে। জানিস বাবু, সানু কিন্তু সব জানতে পেরে গিয়েছিল। ও তোরে খতম করবে বলে তোর ঘর অব্দি ধাওয়া করেছিল, কিন্তু তোর মাথায় মায়ের আশীর্বাদ আছে বলে ও কিচ্ছু করতে পারে ক্লাই। তার মানে পরপর 2 দিন তার বাড়ির নিচে ল্যাম্পপোস্টের তলায় যাকে সে দেখেছিল, সেই রহস্যময়ী নারী মূর্তিটাই তাহলে শানু। আর ট্রেনে সেই যে নারী কণ্ঠে পালি ভাষায় শ্লোক পাঠ করতে সে শুনেছে, সেটাও নিশ্চয়ই। সৌম্যর বুঝতে আর বিশেষ কিছু অসুবিধা হলো না কেন দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করার সাথে সাথে সেই আওয়াজ সেদিন মিলিয়ে গিয়েছিল। সৌম্য আর কৌতূহল ধরে রাখতে না পেরে সরাসরি এবার পল্লীবালার কাছে জানতে চায়, তুমি কে? আমার নাম নক্কি। মোদের গ্রামে গিয়ে যারেই কইবি নক্কি পাগলির ঘর যাব, সেই মোর ভিটা দেখাই দেবে তোকে। লক্ষ্মী? এই নামটা তো খবরের কাগজে পড়েছিল সৌম্য। তার স্বামীর অস্বাভাবিক মৃত্যুর কারণ পুলিশ প্রশাসন কেউ জানতে পারেনি। শোনা যায় অসহায় মেয়েটা স্বামীর শোকে একসময় নাকি পাগল হয়ে গিয়েছিল। তারপর কেউ আর ওর খোঁজ নেয়নি। এমন তো কতই ঘটেছে অভিশপ্ত সুন্দরবনের এই বুকে। ভদ্র শিক্ষিত সমাজের সেসব খোঁজ নেবার সময় কোথায়? লোকে আমায় পাগল ডাইনি কয়। তুই ক বাবু, আমি কি সত্যি পাগল? আমি কি সত্যি ডাইনি? চোখের জল আর বাদ মানে না।
অচেনা অজানা পুরুষ মানুষটার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকে সে। সৌম্যরও বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এই পৃথিবীটা বড়ই নিষ্ঠুর লক্ষ্মী। তার মন চায় ওই অসহায় মেয়েটির মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দিতে, চোখের জলটা মুছিয়ে দিতে। কিন্তু তখনই চোখের জল মুছে এক খাঁড়ির ভিতরে নৌকা ভিড়িয়ে লক্ষ্মী বলে, এবার মোদের লাইনতে হবে বাবু। সৌম্য টর্চ জ্বালে। তার টর্চের আলো খাঁড়ির চারপাশে বৃষ্টি ভেজা সুন্দরী গাছের গায়ে পড়ে হারিয়ে যেতে থাকে। লক্ষ্মী নৌকা থেকে এক লাফে নেমে কাছে দিয়ে একটা গাছের সাথে নৌকাটা বেঁধে ফেলে। তারপর সৌম্যর দিকে হাত বাড়িয়ে দেয়। তুই ডর পাসলি বাবু, আমি শরীর মন্দনের মন্তর জানি। কোনো লতা বা দক্ষিণ রায়ের চালা মোদের ক্ষতি করতে পারবে ক্লাই। টর্চের আলো জ্বালিয়ে খুব সন্তর্পণে সৌম্য লক্ষ্মীর সাথে এগোতে থাকে। গাছের ডালে মাটির উপরে জেগে থাকা শ্বাসমূলে বারে বারে হোঁচট খায় সৌম্য। কাদায় পিছলে যায় তার দুই পা। অজানা রাত জাগা প্রাণীর আওয়াজে বারে বারে শিউরে ওঠে সে। খানিক বাদে লক্ষ্মীর পিছু পিছু এক ভাঙা চোরা ইটের পাঁজরার সামনে এসে দাঁড়ায় সৌম্য। এই হলো রাজা বজ্রবল্লের প্রাসাদের ধ্বংসাবশেষ। একসময় হয়তো কল্লোলিনী নগরী ছিল এটা, তবে আজ স্থানটি সভ্যতা আর লোকচক্ষুর আড়ালে সেই সমস্ত ইতিহাসকে সম্বল করে প্রহর গুণে চলেছে মাত্র। আজও বহু ঐতিহাসিক এই ধ্বংসাবশেষের হদিশ হয়তো জানতেই পারেনি, আর জানলেই বা এই গহন অরণ্যে জীবনের মায়া তুচ্ছ করে কেই বা আসতে যাবে। তুই এখানে দাঁড়া বাবু। একটা গাছের নিচে সৌম্যকে দাঁড়াতে বলে কোথায় যেন চলে গেল লক্ষ্মী। 15 মিনিট কেটে যায়, লক্ষ্মীর কোনো দেখা নেই। এদিকে মেঘ কেটে পূর্ণিমার মরা জ্যোৎস্নার আলো জঙ্গলের ভিতরে এসে পড়েছে। ধ্বংসস্তূপের জন্য এখানে জঙ্গল কিছুটা হালকা। নির্মল জ্যোৎস্নায় যতদূর চোখ যায় এই ধ্বংসস্তূপ, এই বনানী সবাই যেন ঘুমিয়ে আছে। এই দৃশ্য দেখতে দেখতে খানিকটা মোহাচ্ছন্ন হয়ে পড়েছিল সৌম্য। হঠাৎই ওর কানে দূর থেকে একটা আওয়াজ ভেসে আসে। ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে সেটা। ঝুম ঝুম ঝুম। নূপুর পায়ে কেউ যেন এগিয়ে আসছে ওরই দিকে। নূপুরের এক একটা আওয়াজ যেন হাতুড়ির বাড়ির মতো হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। আওয়াজটা প্রায় সৌম্যর কাছাকাছি চলে এসেছে। এবার টর্চ জ্বালাতে যায় সৌম্য, কিন্তু এতক্ষণ ধরে টর্চটা এক নাগাড়ে জ্বলার জন্য আলো কমে এসেছে একেবারে। আকাশে এক ফালি মেঘ আচমকাই যেন গ্রাস করে পূর্ণিমার চাঁদটাকে। তবু সেই আবছা আলোতে ওর নজরে পড়ে সাদা শাড়ি পরিহিত এক নারী মূর্তি এগিয়ে আসছে তারই দিকে। ঈষৎ হাওয়ায় উঠছে শাড়ির আঁচল, মাথার উপরে এলোমেলো হয়ে উঠছে চুল, বক্ষদেশ প্রায় অনাবৃত। হাতের টর্চটা এবার একেবারেই নিভে যায়, কিন্তু তৎসত্ত্বেও আলো আঁধারির মধ্যে স্পষ্ট নজরে আসে সেই মূর্তির সবুজ চোখের দৃষ্টিটা। ওই নারীর কামার্ত শরীরের থেকে সৌম্য যেন কিছুতেই দৃষ্টি সরাতে পারছে না। এবার মৃদু জ্যোৎস্নায় নারীর মুখটা দেখতে পেল সৌম্য। সঙ্গে সঙ্গে বিদ্যুতের ঝটকা খাওয়ার মতো স্থানু হয়ে গেল ওর শরীর। ওটা কি কোনো মানুষের মুখ হতে পারে? ওই নারী মূর্তির কপাল থেকে ডান দিকের গাল অবধি
গভীরভাবে কাটার দাগ, সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সবুজাভ সেই দুই চোখে কালো বিন্দুর মতো দুটি মণি এক নাগাড়ে জড়িপ করে চলেছে তাকে। এবার ওই প্রেতনি তার রক্ত স্নাত দুই হাত বাড়িয়ে এগিয়ে আসলো সৌম্যর দিকে। ওর মুখের পৈশাচিক হাসি দুই কান ছুঁয়ে ফেলেছে। টুকটুকে লাল ঠোঁটের ভিতর থেকে উকি দিচ্ছে সুচলো তাদের শাড়ি। এর আগেও তো আমায় মারতে চেয়েছিলে, কিন্তু পারলে কই? সে চেষ্টা না করে আয়, আমার কাছে আয়, তোকে সবটা উজাড় করে দেব। তার বদলে তুই দিবি রক্ত। আর সহ্য করতে পারে না সৌম্য। বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে আসে ওর। লক্ষ্মী! হাড় হিম করা এক শীতল হাওয়ার স্রোত বইতে শুরু করেছে। চেতনা লুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ভীষণ রকম টলছে পা দুটো। ঠিক সেই মুহূর্তেই রহস্যময়ী নারী মূর্তি ও সৌম্যর মাঝে এসে দাঁড়ায় লক্ষ্মী। হালা ঢ্যামনা মাগি, তলোয়ারটা খুলতে গেছি, এর মধ্যেই তুই আমার বাবুরে ছবল দিতে ছুটে আছিস। বাবু, তুই এই তলোয়ারটা ওর গায়ে ছুঁয়ে কেতলের পানিটা ঢেলে দে, তাহলেই ওর সব ঢ্যামনামো বন্ধ হয়ে যাবে। চোখের নিমেষে রাজা বজ্রবল্লের কৃপানটা সৌম্যর হাতে তুলে দেয় লক্ষ্মী। বহুদিনের পুরনো তরবারি, তবুও সৌম্য ডান হাতে সেটাকে শক্ত করে ধরে কিছুতেই কিন্তু উঁচিয়ে ধরতে পারে না। কৃপানের ভারে হাতটা অবশ হয়ে আসছে। ঠিক তখনই চোখের নিমেষে শানুর কঙ্কালসার হাতটা এগিয়ে আসে সৌম্যর দিকে। এই চরম বিপদের মুহূর্তে সৌম্যর একটাই ভরসা, চোখ বন্ধ করে সে গলা ছাড়ে। মা, মা বিপদ তারিণী, রক্ষা করো মা। ওম महामाय जगन्माते कालिके घोर दक्षिणे ग्रहाणां बंदनां देवी नमस्ते परमेश्वरी। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। মৃত্যু ভয়ের মধ্যেও সৌম্যর গলা দিয়ে শ্যামা মন্ত্র উচ্চারিত হয় নির্ভুলভাবে। সাথে সাথে ঘটে এক আশ্চর্য ঘটনা, যে তরবারি ক্ষণিক আগে পর্যন্ত সে কিছুতেই তুলতে পারছিল না, চোখের পলকে এবার সে তুলে ধরে সেটা। হে রাজা বজ্রবল্ল, সহায় হও আমার। বলতে বলতে মুহূর্তের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে সেই কঙ্কালটাকে। তারপর কমণ্ডলুর জলটা ছড়িয়ে দেয় সেখানে। সঙ্গে সঙ্গে এক প্রবল আর্তচিৎকার করে হাওয়ায় মিশে যেতে থাকে শানুর কঙ্কাল সার দেহটি। ওদিকে মেঘ কেটে গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার আলো এসে পড়েছে সারা অরণ্য জুড়ে। এবার সেই জ্যোৎস্নায় চারিদিক যেন উদ্ভাসিত হলো। এমন সময় সৌম্য দেখল মুহূর্তের মধ্যে যেন প্রাণ ফিরে এসেছে সেই ধ্বংসস্তূপে। রূপালী পর্দার মতো দুজনে দেখতে পায় বিশাল রাজপুরীর সামনে দাঁড়িয়ে তারা। চারিদিকে সবুজে ঘেরা ছবির মতো সুন্দর এক রাজত্ব। খানিক দূরে নদী তীরে এক কোলাহল মুখর নগরী। ঘোড়া ছুটিয়ে তাদের সামনে এসে থামে এক ব্যক্তি। পরনে নৃপতির পোশাক। উনি কি তবে রাজা বজ্রবল্ল? সুদর্শন পুরুষালী এক মূর্তি ঘোড়া থেকে নেমে আশীর্বাদ করে দুজনকে। তারপর আবারও মিলিয়ে যায় সেই চিত্র। ব্যাপারটাকে সামলে নিতে ওদের বোধহয় একটু সময় লেগেছিল। স্থির হয়ে খানিক সময় দাঁড়িয়ে থাকার পর প্রথমে লক্ষ্মী কথা বলে, চল বাবু, এবার মোদের ফিরতে হবে। আলতো করে সৌম্যর
হাতটা চেপে ধরে লক্ষ্মী। দুজন আবারও সেই পথে পায়ে পায়ে ফিরে আসে খাঁড়ির মুখে। লক্ষ্মী যখন তার ভিটেতে ফিরে আসে, আকাশ তখন ফর্সা হতে শুরু করেছে। আজ দুপুরের নৌকো ধরে তো আমায় ফিরতে হবে লক্ষ্মী। কথাটা বলতে বলতে এক দৃষ্টে সরলা পল্লীবালার দিকে চায় সৌম্য। হয়তো তোর সাথে মোর আর কখনো দেখা হবে ক্লাই বাবু, তাও বলতেছি ভালো থাকিস। যতক্ষণ না মরণ হইতেছে আমাকে এই ভিটে মাটি আঁকড়েই পড়ে থাকতে হবে। আচ্ছা লক্ষ্মী, একটা কথা বলবো তোমায়। বল বাবু। তুমি আমার সাথে শহরে যাবে? সৌম্যর কথায় উজ্জ্বল হয়ে ওঠে সরলা মেয়েটার চোখ মুখ। তুমি না থাকলে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে কে আমাকে এভাবে রক্ষা করতো বলো তো? তুই না থাকলে কে বিপদ মাথায় কইরে এই গ্রামের মানুষগুলারে বাঁচাইতে ছুটে আসতো বল? আবেগে বিহল হয়ে আসে লক্ষ্মীর কণ্ঠস্বর। কেনই বা হবে না? মরুভূমির মাঝে আজ যে নেমে এসেছে অমৃত ধারা। তাহলে চলো চলো আমার সাথে। আমাদের বাকি জীবনের চলার পথটা কি মিলেমিশে যেতে পারে না লক্ষ্মী? লজ্জায় রাঙা হয়ে ওঠে তার মুখখানা। এত সৌভাগ্য কিনা তার কপালে লেখা ছিল। কিন্তু এই সমাজে যারা যত বেশি নিপীড়িত, যত বেশি উপেক্ষিত, বোধহয় সমাজের বাধ্যবাধকতার চিন্তা তাদেরই সব থেকে বেশি। লক্ষ্মীর মতো অবলা নারীও কি তার ব্যতিক্রম হতে পারে? না না বাবু, তোর সাথে চলে গেলে নুকে আমায় দুও দেবে, খানকি বেশ্যা বলে গালি দিবে আমায়, বলবে মরদের ভিটে ছেড়ে পর পুরুষের সঙ্গে ভেগে গেছে। সৌম্যর সামনে থেকে ছিটকে ঘরে এসে দরজা দিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী, একটা বার দরজা খোলো, আমার কথা শোনো লক্ষ্মী। এই সমাজ মাথা উঁচু করে বাঁচার মতো কি দিয়েছে তোমায় বলতে পারো? কি দিয়েছে? সৌম্য দরজা ধাক্কাতে থাকে। খানিক সময় ধাক্কাধাক্কির পর জীর্ণ দরজার পাল্লা দুটো খুলে যায়। সে ঘরে ঢুকে লক্ষ্মীর মাথায় হাত রেখে বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লক্ষ্মী। তুমি যাবে না, তুমি যাবে না আমার সাথে? নিজেকে এভাবে কষ্ট দিয়ে কি পাবে বলো তো তুমি? না। লক্ষ্মীর বোধহয় আর প্রতিবাদ করা হলো না। তার ঠোঁট দুটো তীর করে কাঁপতে থাকে। সৌম্যর এ হেন কথায় এবার বোধহয় সে তার শেষ প্রতিবাদের ভাষাটুকুও হারিয়ে ফেলল। চল বাবু, তুই আমায় কোথায় নিয়ে যেতে চাস চল, তুহারে আমি আর বাধা দিব না। দুপুর হয়ে আসে। চারটে ভাতে ভাত ফুটিয়ে নেয় ওরা দুজন। তারপর খাঁচার পাখিটাকে উড়িয়ে মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটা কাপড়ে গিট্টি করে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে তৈরি হয় সে তার নতুন স্বামীর হাত ধরে এই সোনা মাটির মায়া ছেড়ে চিরদিনের মতো চলে যেতে। এই বাস্তু ছেড়ে যাবার সময় হাউ হাউ করে কেঁদে ফেলে লক্ষ্মী। কাঁদছো কেন? আমি তো আছি, সারা জীবন এভাবে আগলে রাখবো তোমায়। কি উত্তর দেবে লক্ষ্মী? সে যে কেন কাঁদছে তা হয়তো নিজেই জানে না। হয়তোবা হারানের ভিটে ছেড়ে চিরদিনের জন্য চলে যেতে হচ্ছে বলে, অথবা ওর ভিতরে এত দিন জমে থাকা একটা পাথর হালকা হবার আনন্দে বাষ্পের মতো বেরিয়ে আসছে অশ্রুধারা। এসব কথা কিভাবে বোঝাবে সৌম্যকে? তার তো এখন ওই নতুন মরদটার বুকে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে ইচ্ছে করছে আজ।